সুপ্রিয় দর্শক, এটিএন বাংলার নিয়মিত আইন বিষয়ক আলোচনা অনুষ্ঠান ল অ্যান্ড অর্ডারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি ব্যারিস্টার এইচ.এম. সঞ্জিত সিদ্দিকী। আজকে আমাদের আলোচনার বিষয় কিশোর গ্যাং ও অপরাধ। এই বিষয় নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার A.H. ইমাম হাসান। ব্যারিস্টার ইমাম হাসান, আপনাকে আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সম্প্রতি একটি আলোচিত বিষয় হচ্ছে কিশোর গ্যাং। বিভিন্ন অঞ্চল ভিত্তিক গ্যাং কালচার শুরু হয়েছে, যেখানে বিভিন্ন কিশোররা হত্যা, ধর্ষণ সহ বিভিন্ন অপরাধে জড়িত হচ্ছে। কিশোর গ্যাং বলতে আমরা কি বুঝি, এবং এই কিশোর গ্যাং কালচার শুরু হওয়ার পিছনে কাহিনীটা আপনার কাছে জানতে চাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যথার্থই বলেছেন যে গত বেশ সাম্প্রতিক সময়ে আমরা দেখছি যে কিশোর গ্যাং কালচার, যেটা আমরা 1990 সালে বাংলাদেশে দেখেছিলাম, বিভিন্ন রকমের গ্যাংস্টার গ্রুপস তৈরি হয়েছে এবং কিশোর বয়সের যেসব মানুষ আছে তাদেরকে ব্যবহার করে আমরা দেখেছি যে এক ধরনের গ্যাং কালচার সৃষ্টি হয়েছে। প্রথম দিকে যদিও সেগুলো দেয়াল লিখন বা কোনো এলাকায় অনেকে মিলে আড্ডা দেওয়া থেকে শুরু হয়, কিন্তু পরবর্তীতে তারা মাদক সেবন থেকে শুরু করে বিভিন্ন ধরনের জঘন্য অপরাধ, যেমন হত্যা, ধর্ষণ, এই ধরনের অপরাধে তারা, চাঁদাবাজি, এই ধরনের অপরাধে তারা জড়িত হয়ে যাচ্ছে। আমরা সাম্প্রতিক সময়ে যদি রিফাত হত্যাকাণ্ডর কথাটা দেখি, তখন সারা বাংলাদেশে আবার নতুন করে সেই 1990 সালের যে কালচারটা ছিল সেটার আমরা পুনরাবৃত্তি দেখেছি। এবং সেখানে নয়ন বন্ডের যে অংশগ্রহণ এবং মিন্নি, যারা সবাই আমরা দেখেছি যে বয়সে একেবারে কিশোর অথবা কিশোর না হলেও খুব বেশি বয়সের নয়, অপ্রাপ্ত বয়স্ক অপরাধীরা ছিলেন। তো এই থেকে আমাদের নতুন করে আবার ভাবতে শুরু করতে হয়েছে। সরকার থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী নতুন করে এটা নিয়ে পদক্ষেপ নেওয়া শুরু করে। আপনি দেখবেন যে গতকালকে আমি প্রথম আলোতে দেখলাম যে শুধুমাত্র চট্টগ্রাম সিটিতে গত 34 মাসে 36টা হত্যাকাণ্ড, ধর্ষণের মতন অপরাধে কিশোররা জড়িত হয়েছে। এবং এই ধরনের অপরাধে গত 34 মাসে দেখা গেছে যে তাদের যে অংশগ্রহণ, সেখানে জঘন্য রকমের অপরাধ তারা সংগঠিত করেছে। এবং গত 3 মাসে 60 জনের বেশি কিশোর অপরাধী এই ধরনের অপরাধের জন্য গ্রেফতার হয়েছে। তো এই কিশোর গ্যাং কালচারটা আমরা দেখছি যে বেশ ভালোভাবেই আমরা দেখেছি বেড়ে চলেছে, এবং এই মুহূর্তে এটার গুরুত্ব অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি। এই গ্যাং কালচারটা কি এলাকা ভিত্তিক হয়ে থাকে, নাকি স্কুল, বিশ্ববিদ্যালয়, কলেজ পড়ুয়া যারা শিক্ষার্থী রয়েছেন তাদের সমন্বিত একটি গ্রুপ যখন গঠন হয়, সেটি আমরা কিশোর গ্যাং হিসেবে ধরতে পারি? খুব যথার্থ একটা প্রশ্ন করেছেন। আমরা যারা আইনজীবী আছি, যেহেতু অপরাধীদের সাথে আমাদের সরাসরি যোগাযোগ হয়, এবং শুধুমাত্র অপরাধী না, তাদের যখন একজন অপরাধী জেলে থাকে তখন তাদের অভিভাবকরা আমাদের সাথে মামলার কারণে যোগাযোগ করে। তো আমাদের সরাসরি যোগাযোগের মাধ্যমে আমরা যেই কয়েকটা গ্রুপ দেখতে পেয়েছি, যে প্রথমত এইটা হচ্ছে এলাকাভিত্তিক শুরু হয়। এলাকাভিত্তিক একটা জায়গায় তারা সময় কাটানোর কারণে আড্ডা বাজি করতে গিয়ে, খেলাধুলা করতে গিয়ে তারা নেশায় জড়িত হয়ে পড়ে। তারপর স্থানীয়ভাবে ম্যানেজ করার জন্য স্থানীয়ভাবে যারা প্রভাবশালী আছে, বিত্তশালী আছে এবং রাজনৈতিক নেতৃবৃন্দ আছে, তারা সরাসরি প্রশ্রয় এবং অর্থ দিয়ে তাদেরকে সাহায্য করে। কারণ তাদেরকে দিয়ে যে অপকর্মগুলো তারা করতে চায়, তাদেরকে দিয়ে করিয়ে ফেলার তারা একটা চেষ্টা করে। পাশাপাশি স্কুলে আপনি দেখবেন যে স্কুলগুলোতে র্যাগিং, বুলিং এক ধরনের কালচার তৈরি হয়েছে, যেটা আমাদের হয়তো এশিয়ান কান্ট্রিগুলোতেই বেশি দেখা যায়। ইউরোপে এরকম প্রচলন ওইরকম নেই। কিন্তু এই যে একটা হচ্ছে সামাজিকভাবে এলাকাভিত্তিক, একটা হচ্ছে স্কুল কলেজ পড়ুয়া যে ছেলেপেলেগুলো আছে, তাদের মধ্যে এক ধরনের গ্রুপিং থেকেই গ্যাং তৈরি হয়। গ্যাং থেকেই তাদের যেই অপকর্মগুলো আছে সেগুলোর অর্থ যোগান দিতে গিয়েই তারা এই ধরনের অপরাধ বেশি লিপ্ত হয় বলে আমরা দেখতে পেয়েছি। আপনি যেটি বললেন যে বিভিন্ন স্কুলে বুলিং হয়ে থাকে, যেখানে সিনিয়র শিক্ষার্থীরা তাদের থেকে জুনিয়র যারা রয়েছেন তাদেরকে মানসিকভাবে বা শারীরিকভাবে নির্যাতন করে থাকে। তাছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে র্যাগিংয়ের প্রথা চালু রয়েছে। আবরার হত্যাকাণ্ডের পরে র্যাগিং বন্ধের জন্য একটি দাবি উঠেছিল। সেখানে ইতিমধ্যে বুয়েট তাদের বিশ্ববিদ্যালয়ে র্যাগিং বন্ধ করে দিয়েছে। র্যাগিং বন্ধ করার জন্য কি আপনি মনে করেন কোনো আইন করার প্রয়োজন রয়েছে আমাদের দেশে? আপনি যথার্থ বলেছেন যে আবরার হত্যাকাণ্ডের পরে এই র্যাগিং বিষয়টা আবার
মিডিয়া সহ সব জায়গায় এটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক হিসেবে চলে আসে এবং কেন র্যাগিংকে অপরাধ হিসেবে গ্রহণ করা হবে না এই বিষয়ে জোরালো আবেদন শুরু হয় এবং যদিও এটার সমাধান সঠিকভাবে এখনো হয়নি কিন্তু এই ইনসিডেন্টটা নিশ্চিতভাবে আমাদেরকে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে যে এই কিশোর গ্যাং কালচার কিশোর অপরাধ যদি আপনি দমন করতে চান তাহলে যেখানে সিনিয়র ভাইয়েরা তার জুনিয়র ভাইদেরকে প্রত্যেক বছর ওয়েলকাম করার কথা সেখানে তাদেরকে শারীরিকভাবে মানসিকভাবে হেনস্থা করা এবং বড় ভাইগিরি দেখানোর যে চেষ্টা এই যে কালচারটা এটা যদি আপনি কোনোভাবে বন্ধ করতে না পারেন সভ্য সমাজের পরিপন্থী এবং এটাকে আপনাকে একটা ক্রিমিনাল অফেন্স হিসেবে আনতে হবে এবং সেগুলোর কিছু সাজাও আমাদের দৃশ্যনীয় হতে হবে। যে দৃশ্যনীয় হয় নিশ্চিতভাবে স্কুল কলেজের টিচাররা যদি সচেতন হয় তাহলে সেগুলো বন্ধ করা যাবে, আর সেগুলো যদি বন্ধ করা না যায় আপনি কখনোই এই গ্যাং কালচারকে আপরুট করতে পারবেন না। কিশোর বয়সে যারা বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছেন এই গ্যাং কালচারের মাধ্যমে তাদের বিচারের জন্য বিশেষ কোনো আইন রয়েছে কি আমাদের বাংলাদেশে? তাদের বিচারের জন্য আমাদের বাংলাদেশে শিশু আইন 2013 নামে একটি বিশেষ আইন তৈরি করা হয় যেটা 2013 সাল থেকেই কার্যকর হয়। আপনি অবশ্যই জানেন যে আমরা একটা কথা আইনজীবীরা বলি যে পারফেক্ট ল অন পেপার। আপনি যদি পুরো আইনটা আমরা যদি পড়ি একজন সাধারণ মানুষ যদি পড়ে তাহলে রূপকথার গল্প মনে হবে। আইনটা এতটাই পারফেক্ট আপনি কাগজে সেখানে অনেক কিছু কথা বলা আছে, যেমন ধরেন প্রথমে শিশুর যে ডেফিনেশনটা সেকশন 4-এ দেওয়া আছে সেখানে বলা আছে 18 বছর, অন্য আইনে যাই কিছু থাকুক না কেন 18 বছরের নিচে হলেই তাকে শিশু হিসেবে বিচার করা হবে এবং তাদের জন্য যে শিশু আইন তৈরি করা হয়েছে সেই আইনের আন্ডারে শিশু আদালত তৈরি করা হয়েছে, শিশু আদালতের মাধ্যমে বিচার করা হবে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হয়েছে সেটা হচ্ছে যেহেতু বলা হচ্ছে 18-র নিচে হলে সে শিশু হিসেবে গণ্য হবে, তাহলে বয়স নির্ধারণ যেটা আবার পরবর্তীতে 20 ধারা এবং 21 ধারায় বলা আছে যে বয়স নির্ধারণের কথা। তার মানে একজন অপরাধী সে যদি কোনো অপরাধ করে তার বয়স যদি 17 বছর 11 মাস 30 দিন হয় তাহলেও সে 29 দিন বা 30 দিন হয় তাহলে সে কিশোর অপরাধী, আর যদি সে 18 বছর একদিন হয়ে যায় তাহলে কিন্তু সে আর কিশোর থাকছে না। এটা কেন বলছি, কারণ আপনি সর্বোচ্চ সাজার দিকে গেলে আপনি দেখবেন যে আপনি 10 বছরের বেশি সাজা একজন কিশোরকে দিতে পারেন না। একটা হত্যাকাণ্ডের জন্য একদিনের ব্যবধানে একজনের মৃত্যুদণ্ড হতে পারে আবার অথবা 10 বছরের সাজা হতে পারে। এইখানে একটা বড় ল্যাকিংস আছে বয়স নির্ধারণের বিষয়টা। পাশাপাশি আরও একটা জিনিস সেকশন 44-এ বলা আছে, আমরা একটা কথা বলি ক্যাপাসিটি টু কমিট ক্রাইম, যে 9 বছরের নিচে যদি হয় তাহলে তাকে কোনো অপরাধে তাদেরকে আসামি করা যাবে না। এবং আপনি জানেন যে এখানে শব্দায়নেও যথেষ্ট সচেতনতা রাখা হয়েছে, যেমন আপনি অপরাধী আমরা বলি তাদেরকে কিন্তু আমরা সরাসরি অ্যাকিউজ বা অপরাধী বলতে পারি না, অভিযুক্ত বলা হয়। সো এইরকম অনেক কিছুই আমাদের এই শিশু আইনে রাখা হয়েছে, কিন্তু বাস্তবে তার প্রয়োগ আমরা সঠিকভাবে করতে পারছি না। শিশুরা যারা বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছেন তাদের গ্রেফতার, জবানবন্দি গ্রহণ বা মামলার তদন্তের ক্ষেত্রে কোনো বিশেষ বিধান আছে কি এই আইনে? এই আইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমি মনে করি তদন্তের বিষয়টি, যেটি আমরা 15 ধারা দেখলে বুঝতে পারি। সেখানে স্পষ্ট বলা আছে যদি এক বা একাধিক কিশোর এবং অ্যাডাল্ট অপরাধী একসাথে কোনো অপরাধ সংগঠন করে এবং বয়স নির্ধারণের পরে দেখা যায় যে একজন অপরাধী কিশোর আরেকজন হচ্ছে অ্যাডাল্ট, তাহলে যে তদন্ত প্রতিবেদন সেটা সিআর মামলা হোক অথবা জিআর মামলা বা সহজ ভাষায় বললে থানায় যদি মামলা হয় অথবা কোর্টে মামলা, পুলিশ যে রিপোর্ট দেওয়া হবে অথবা যে তদন্ত প্রতিবেদন দেওয়া হবে পৃথক রিপোর্ট দিতে হবে। এবং এই পৃথক রিপোর্টের উপর ভিত্তি করে 16 ধারায় যে আদালতের কথা আমরা বলছি শিশু আদালত, সেই শিশু আদালত বিচার প্রক্রিয়া শুরু করার ক্ষেত্রে কিশোরদের জন্য শিশু আদালত, আর যারা অ্যাডাল্ট তাদের জন্য যে স্বাভাবিক আমরা বিচারিক আদালতের কথা বলি দায়রা জজ, সেখানে অপরাধের অবশ্যই গুরুত্ব অনুযায়ী দায়রা জজ, যদি আমরা হত্যা বা ধর্ষণের কথা বলছি, বা যদি অপরাধ লঘু হয় তাহলে নিচের কোনো আদালত বিচার প্রক্রিয়া শুরু করবে। দেখুন এখানে যেটা আমি একটু আগে বললাম যে পারফেক্ট ল অন পেপার, এখানে প্রত্যেকটা বিষয়ই সাবধানতার কথা বলা আছে। সেকশন 5-এ প্রবেশন অফিসারের কথা বলা আছে, যিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা একজন শিশু যদি কোনো অপরাধের সাথে সংশ্লিষ্ট হয়ে যায়, যখনই তাকে থানায় নিয়ে যাওয়া হবে তখন সেই প্রবেশন অফিসারকে জানাতে হবে। প্রবেশন অফিসার সেখানে থেকে
তাদের প্যারেন্টসকে জানাবে, তার সাথে অভিভাবকদের কথা বলবে, অবগত করতে হবে, তার সাথে কথা বলবে, তার শারীরিক এবং মানসিক স্বাস্থ্য ঠিক আছে কিনা সেই বিষয়ে জানবে, তাকে সেফ হোম নিয়ে যাওয়া যায় কিনা সেই বিষয়ে দেখবে, তার যে অপরাধটা সেটা কতটুকু জামিনযোগ্য বা জামিনযোগ্য নয়, সেক্ষেত্রে তাদের জামিনের জন্য কী রকম ব্যবস্থা নেওয়া যায় সেটা দেখবে। এবং যখনই একজন অপরাধী সম্বন্ধে সে জানবে, সে একটি ফাইল তৈরি করবে, যেটা 3 সপ্তাহের মধ্যে একটা রিপোর্ট দিবে যে কেন এই কিশোর এই ধরনের অপরাধের সাথে জড়িত হয়েছে, তার ব্যাকগ্রাউন্ড কি, তার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, তার সামাজিক, অর্থনৈতিক, তার মানসিক, সে যে পরিবেশে বড় হয়েছে, কাদের সাথে মেলামেশা করছে, এরকম একটা ডিটেলস লিস্ট দেওয়া হয়েছে, যে লিস্ট থেকে তাকে একটা রিপোর্ট সাবমিট করতে হবে। সো সতর্কতা অনেক কিছুই বলা আছে, কিন্তু বাস্তবে আমরা সবগুলোর প্রয়োগ হয়তো, যেমন ধরেন আপনি এখানে বলা আছে যে প্রত্যেক জেলা, উপজেলা বা থানায় একজন করে প্রবেশন অফিসার নিয়োগ দেওয়া হবে, একজন অফিসার সমাজ কল্যাণ অধিদপ্তরের আন্ডারে একজন প্রফেশন অফিসার। এই আমরা এখন দেখছি হাজার হাজার শিশু অপরাধী, তাদেরকে তাদের যেই দায়িত্ব তার উপর অর্পণ করা হয়েছে তার জন্য পালন করা কঠিন হবে। তো বাস্তবে এই লোকবল নিয়োগ আইনটাকে সঠিক প্রয়োগের জন্য একটা বড় বাধা। যদি কোনো শিশু দোষী সাব্যস্ত হয়ে থাকে, তাহলে তার শিশু আইন 2013 অনুযায়ী তার সর্বোচ্চ সাজা কি হতে পারে? আপনি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে এসেছেন। একটু আগে আমি যে কথাটা বলছিলাম, সেকশন 33 এবং 34-এ, 33-তে স্পষ্ট বলা আছে যে কোনো শিশু যদি কোনো অপরাধে দণ্ডিত হয়, সেটা যত গুরুতর হোক না কেন, তাকে কোনো অবস্থাতেই আপনি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড দিতে পারবেন না। 34 ধারায় আবার বলা আছে যে 10 বছরের অধিক সাজা দেওয়া যাবে না, অথবা ন্যূনতম 3 বছর। তাহলে ন্যূনতম 3 বছর আর সর্বোচ্চ 10 বছর। আর 33-এ স্পষ্টই বলা আছে যাবজ্জীবন বা মৃত্যুদণ্ড হবে না। সুতরাং এই জন্য আমি বলছিলাম যে বয়স নির্ধারণটা কতটা জরুরি। আপনি দেখবেন যে যদি এরকম হয় যে ভুলক্রমে কোনো একজন অ্যাডাল্টকে শিশু হিসেবে বিচার শুরু হয়ে যায়, এবং এই ভুলটা পরবর্তীতে এসে আমরা দেখতে পাই, তাহলে এই ভ্রমাত্মক বয়সের কারণে যদি রায় হয়ে যায়, সেই রায় কিন্তু অকার্যকর হবে না। আবার কোনো একজন শিশুকে যদি ভুলক্রমে অ্যাডাল্ট হিসেবে কনসিডার করে ট্রায়াল শুরু হয়, আপনি কিন্তু পরবর্তীতে শিশু আইনের সেটা আনতে পারবেন। তার মানে দাঁড়াচ্ছে, আমরা সহজভাবে আমরা দেখি যে আমরা আইনজীবীরা যখন বিভিন্ন মামলা দেখি, সেখানে মামলায় আসামির বয়স এবং ভিকটিমের বয়স আমরা দেখি যে ইচ্ছাকৃতভাবেই অনেকে 18 বছরের একটা মেয়েকে 15 বছর দেখানোর চেষ্টা করে, আবার অনেক আসামি যাদের বয়স 25 বছর তাকে 15 বছর দেখানোর চেষ্টা করে। কারণ আপনি জানেন যে আমাদের যে মানুষের যে বাহ্যিক গঠন, সেই গঠনে একজন মানুষের বয়স তার বাহ্যিক গঠন দেখে সবসময় সঠিকভাবে নির্ধারণ করা সম্ভব হয় না। আমাদের বাংলাদেশে গত 10 বছরে যেভাবে ডিজিটালাইজ হয়েছে, এবং আমাদের জন্ম নিবন্ধন এবং ভোটার আইডি রেজিস্ট্রেশনের যে অগ্রগতি হয়েছে, 18-র নিচে যারা, তাদের তো ভোটার আইডি হওয়ার কথা না, কিন্তু জন্ম নিবন্ধন কিন্তু সঠিকভাবে রেজিস্ট্রেশনটা এখন সম্ভব। এই আইনে সবচেয়ে বড় যে ল্যাকিংস, লুফলস আছে, যে কারণে আইনের সঠিক প্রয়োগ বা জাস্টিস সার্ভ করা পসিবল হয় না, তার মধ্যে এইটা একটা বিষয় যে বয়স নির্ধারণে এখনও বিশাল দুর্বলতা আছে। আমরা প্রায় এরকম দেখি যে 18-র বেশি হয়ে গেছে তাকে ভুল করে শিশু হিসেবে বিচার করা হচ্ছে, অথবা 18-র কম যাকে তাকে অ্যাডাল্ট হিসেবে বিচার করা হচ্ছে। এইটা যদি আমরা বন্ধ করতে না পারি, কারণ এই শিশু আইনটাই তৈরি হয়েছে শিশু বিচার থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা বর্তমান সময়ে বরগুনার রিফাত হত্যাকাণ্ডে দেখেছি যে অপ্রাপ্তবয়স্ক যা আসামিরা ছিল, তাদের রায়ে বিচারক একটি মন্তব্য উল্লেখ করেছেন যে সাজার অপ্রতুলতার কারণে কিশোর অপরাধ বৃদ্ধি পাচ্ছে। আপনি কি মনে করেন একজন আইনজ্ঞ হিসেবে যে এখানে সাজার অপ্রতুলতা কারণেই কি কিশোর অপরাধ দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে? এখানে আমরা আইন প্রণয়নের ক্ষেত্রে আমরা 2 ধরনের আইন দেখতে পাই, যেগুলোতে যদিও আপনি জানেন যে যখন কোনো আইনে বলা থাকে যে সর্বোচ্চ সাজা 10 বছর পর্যন্ত হবে, তার মানে এই না যে কেউ কনভিক্টেড হলে তাকে 10 বছরই দিতে হবে। যদি 1 বছরও হতে পারে, 5 বছরও হতে পারে, 9 বছর হতে পারে, 10 বছরও হতে পারে। আবার কিছু আইন আমরা দেখি যেগুলোর সাজা নির্ধারণের ক্ষেত্রে, যেমন আমরা মাদক আইনের দিকে যদি তাকাই, তাহলে আমরা দেখব যে এত গ্রাম থেকে এত গ্রাম হেরোইনের জন্য হত্যা মামলায় যদি দোষী সাব্যস্ত ব্যক্তি কিশোর হয়ে থাকেন, শিশু হয়ে থাকেন, তাহলে তার সর্বোচ্চ সাজা 10 বছর দেওয়া যাচ্ছে।
এর বেশি দেওয়া যাচ্ছে না। ধর্ষণ বা হত্যা হচ্ছে একটি জঘন্য অপরাধ, সেক্ষেত্রে একজনকে শুধুমাত্র 10 বছরের সাজা দেওয়া যাচ্ছে, এর বেশি দেওয়া যাচ্ছে না। এটির কি আইন পরিবর্তন করা উচিত আপনি মনে করেন? সেই জায়গাটায় আমি বলছিলাম ব্যালেন্স হ্যাজ টু বি ড্রন। আপনি বেশি যে সিরিয়াস অপরাধ যেগুলো হিনাস ক্রাইম আমরা বলি, সেগুলোর জন্য যেমন মাদক আইনের কথা আমি বলছিলাম যে 1 থেকে 25 গ্রাম এক ধরনের সাজা, 25 থেকে 35 গ্রাম এক ধরনের সাজা। এভাবে যদি আমরা স্পেসিফিক করে ধর্ষণের জন্য আমরা বললাম 15 ইয়ার্স ম্যাক্সিমাম, মার্ডারের জন্য আমরা বললাম 15 ইয়ার্স, 16 ইয়ার্স ম্যাক্সিমাম, বাট ইন জেনারেল বাকি যে অফেন্সগুলো আছে সেগুলোর জন্য বললাম কোনোটা 7 ইয়ার্স ম্যাক্সিমাম, কোনোটা 10 ইয়ার্স ম্যাক্সিমাম। আমরা শিশুদেরকে তাদের যে বয়স, মানসিক অবস্থা এবং অপরাধ সংগঠনে তাদের জড়িত হওয়ার ক্ষেত্রে তাদের যে সিদ্ধান্তহীনতা এবং অন্যদের প্ররোচনায় তাদের ব্যবহৃত হওয়ার যে বিষয়গুলোকে কনসিডার করেই কিন্তু আমরা 10 বছরের বেশি সাজা আমরা তাদেরকে দিতে চাচ্ছিলাম না বলে আইনটা তৈরি করা। এমনকি কোনো একজন শিশু বা কিশোর অপরাধী যদি কোনো মামলায় দণ্ডপ্রাপ্ত হনও পরবর্তীতে সরকারি বেসরকারি চাকরি করতে গিয়ে কিন্তু এটা অযোগ্যতা হিসেবে থাকবে না। তো সব ধরনের প্রিকশনস আমরা কিন্তু নিয়েছি, কিন্তু টু মাচ প্রিকশনস নিতে গিয়ে আমরা যদি দেখেন, আমরা কিন্তু সাজার বিষয়টা কেন আনছি, আমরা তাদেরকে সংশোধন করতে চাই। তো যদি আপনি খুব লেনিয়েন্ট সাজা দেন তাহলে সংশোধনটা কিন্তু না হতে পারে। আর একটা বিষয় একটু আগেই যেটা আমরা আলোচনা করছিলাম, যে যারা জানেন যে আমি যদি হত্যাকাণ্ড ঘটাই তাহলে আমার যাবজ্জীবন অথবা ফাঁসি হতে পারে, আমি যদি 10,000 টাকা খরচ করে একজন কিশোর অপরাধীকে দিয়ে হত্যাকাণ্ড ঘটাই তার 10 বছরের সাজা হবে এবং তার পরিবারকে আমি চালাবো। এই যে সুযোগটা ব্যবহার করে যারা স্বার্থান্বেষী মহল, যারা বিত্তশালী, রাজনৈতিক প্রভাব যাদের আছে, তারা তাদেরকে টয় হিসেবে ব্যবহার করার যে প্রচলনটা, এই আইনটা যদি আপনি স্পেসিফিক করে অপরাধ বিচারে, গুরুত্ব বিচারে এত বছর সর্বোচ্চ সাজা হবে, এভাবে যদি বৃদ্ধি না করেন বা কিছু ক্ষেত্রে না কমিয়ে দেন, কারণ আপনি দেখবেন যে আমরা দেখছি পেনাল কোডের যে সর্বোচ্চ সাজা কোনো একটা অপরাধের জন্য বলা আছে সেটা তো আমরা ফলো করছি, শিশু অপরাধের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না। সো আমরা মাথায় 10 বছর দেখে অনেক ছোট অপরাধের 2 বছর, 4 বছর, 5 বছর কারাদণ্ড দেওয়া হচ্ছে। সো কিছু কিছু ক্ষেত্রে সেটা লিমিট নিচের দিকে যাওয়া উচিত, যে 2 বছরের বেশি নয়। কিছু কিছু ক্ষেত্রে 15 বছরও করা উচিত, যাতে করে বাকি যারা তাদেরকে টয় হিসেবে, খেলনা হিসেবে ব্যবহার করে অপরাধ কর্মকাণ্ড সংগঠিত করছে তারা এটা না করতে পারে। আমরা আপনার আলোচনা থেকে জানতে পারছি যে এই কিশোর গ্যাং কালচার গঠনের পিছনে মাদক এবং রাজনৈতিক স্বার্থ জড়িত থাকে অনেক সময়। মাদক নিয়ন্ত্রণ না করতে পারলে কি কিশোর অপরাধ দমন করা সম্ভব হচ্ছে না? তাহলে আমি একটু আগে যে ডিসকাশন আমরা করছিলাম সেখানে একটা বিষয় আমরা আলোচনা করেছি, যে এই যে শিশু আইন 2013, এটা যতটুকু পারফেক্ট ল অন পেপার, এটা ইফেক্টিভ না বলেই কিন্তু আইনটা কিন্তু খুব বেশি সংশোধনের প্রয়োজন নাই। খুব সুন্দর একটা আইন, কিন্তু আইনের প্রয়োগটা সঠিকভাবে হচ্ছে না। যে লুফলসগুলোর কথা আমরা বলছিলাম, তার মধ্যে একটা আমরা বলছিলাম যে ইনভেস্টিগেশন, বয়স নির্ধারণ সবচেয়ে প্রথম। দ্বিতীয় যে জিনিসটা সেটা হচ্ছে ইনভেস্টিগেশন। দেখেন, আমরা এই যে হুকুমের আসামি যে শব্দটার সাথে আমরা পরিচিত, বাস্তবর্তে যে কিশোর অপরাধটা সংগঠন করেছে, আমি মাদকের বিষয়টা আসছি, মাদকের বিষয়টা আসছি, গ্যাং কালচার তো মাদকের বিষয়টা আসছি, যে কিশোর অপরাধ সংগঠন করেছে তাকে যে নির্দেশ দিয়েছে হুকুমদাতা, ইনভেস্টিগেশনের ক্ষেত্রে আমরা দেখি যে হুকুমদাতারা সবসময় এই ধরাচর বাইরে থাকে এবং ইনভেস্টিগেশন রিপোর্টে তাদের নাম আসে না। আপনি যদি প্রত্যেকটা ইনভেস্টিগেশনে, আমরা 16 ধারায় যে ইনভেস্টিগেশন রিপোর্টের কথা বলছি, আমরা প্রত্যেকটা ইনভেস্টিগেশনে যদি এই অ্যাডাল্ট অপরাধী যারা তাদেরকে ইন্ধন যোগাচ্ছে, যারা এই মাদক এবং অর্থ যারা নাকি সাপ্লাই করছে, তাদেরকে যদি আপনি ইনভেস্টিগেশনের মধ্যে তাদেরকে যদি অপরাধী হিসেবে নিয়ে আসতে পারেন, তাহলে কিন্তু এই যে তাদেরকে শিশুদেরকে ব্যবহার করে অপরাধ করে দৃষ্টান্ত সৃষ্টি করতে হবে, তাহলে শিশুদেরকে ব্যবহার করে যে অপরাধ সংগঠনের যেই কালচার তৈরি হয়েছে সেটা বন্ধ হবে। এবং এখানে দুইটা জিনিস গুরুত্বপূর্ণ, একটা অর্থ আর একটা হচ্ছে মাদক। আমরা জানি শিশু অপরাধী এবং তাদের অভিভাবকদের সাথে কথা বলে আমরা যেটা জানতে পারি যে তাদের এই উঠতি বয়সে সবচেয়ে বড় জিনিস আসছে পকেট খরচ। এই পকেট খরচ তাদের যখন তারা মাদকের সাথে জড়িত হয়ে যায়, তখন স্বাভাবিকভাবে তাদের যে ধূমপান করা শুরু করে, তাদের যে পরিবার থেকে যে খরচটা দেয়া হয়, এটা তার যথেষ্ট হয় না।
জি এই অপ্রতুলতার জন্য তারা আশেপাশের বড় ভাই দের শরণাপন্ন হয় এবং এই বড় ভাইরা তাদেরকে অর্থ অথবা মাদক দিয়ে সরাসরি তাদেরকে বিনিময়ে তাদের দিয়ে এই কাজগুলো করিয়ে নেয়। আইন যে সংশোধন করে স্পেসিফিক করে অপরাধের জন্য যদি সাজা আপনি নির্ধারণ না করেন তাহলে সেটা বন্ধ করা সম্ভব। আপনি কি মনে করেন যে আমাদের পাঠ্যপুস্তকে আইনের সাধারণ কিছু বিষয় অন্তর্ভুক্ত করা গেলে এই কিশোর গ্যাংয়ের মাধ্যমে যে অপরাধগুলো হচ্ছে এগুলো কমিয়ে আনা সম্ভব? অ্যাবসলিউটলি, প্রবাবলি দিস ইজ দ্য টাইম। আমরা বিশেষ করে আমি বলতে চাচ্ছি যে আমাদের পাঠ্যপুস্তকে যদি কাউকে শারীরিকভাবে আঘাত করার জন্য তার সর্বোচ্চ কি সাজা হতে পারে, বা ধর্ষণের জন্য কি সাজা রয়েছে, বা একজন ব্যক্তিকে হত্যা করলে তার কি সাজা হতে পারে, এই বিষয়গুলো যদি অন্তর্ভুক্ত করা হয় এবং এগুলো যদি শিশুকালেই তারা যদি জানতে পারে, তাহলে এই যে অপরাধগুলো ঘটছে আজকে এগুলো থেকে কি আমরা বেরিয়ে আসতে পারবো? আপনি যথার্থ বলেছেন যে আমরা মানুষ হিসেবে কীরকম, আমাদের যে মূল্যবোধ সেটা কীরকম, সেটা অনেকটা নির্ভর করে হচ্ছে আমাদের পরিবার এবং আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠান সেখান থেকে। সো পরিবার যেরকম এই জিনিসগুলো নিয়ে সচেতনতা বাচ্চাদেরকে তৈরি করতে হবে খুব একদম অল্প বয়স থেকে, ঠিক তেমনিভাবে শিক্ষা প্রতিষ্ঠানে, এখন শিক্ষা প্রতিষ্ঠানে যদি আপনি পাঠ্যপুস্তকে এই বিষয়গুলো যদি ইনক্লুড না করেন তাহলে টিচারদের পক্ষে এর বাইরে গিয়ে তাদেরকে এই বিষয়গুলো সম্বন্ধে সচেতন করা সম্ভব হবে না। আপনি যদি পাঠ্যপুস্তকে এই বিষয়গুলো নিয়ে আসতে পারেন এবং এগুলোর জন্য আলাদা একটা অধ্যায়, আলাদা একটা চ্যাপ্টার তৈরি করা যায় এবং শিক্ষকরা যখন এটা পড়াবেন তখন কিন্তু মৌলিক বিষয়গুলো আমরা দেখছি আমাদের যে পাঠ্যপুস্তক প্রত্যেক 2-4 বছর পর পর পরিবর্তন হচ্ছে, অনেক পরিবর্তন হচ্ছে, অনেক কিছু সংশোধন হচ্ছে, কিন্তু আমরা একটা জিনিস মনে হয় খেয়াল করছি না যে আমরা শিশুদের যে বেসিক আইনগুলো যেগুলা এই যে আপনি বললেন সাজার বিষয়গুলো যখন তারা জানবে তাদের মধ্যে হয়তো একটা ধরনের সাবধানতা বা ভয় কাজ করবে যে আমি কোনোভাবে এই অপরাধ করব না, তাহলে এই ধরনের অপরাধে, কারণ বেশিরভাগ কিশোররা যে কাজগুলো করছে অর্থের জন্য অথবা মাদকের জন্য তারা কিন্তু এর কনসিকুয়েন্স জানে না, তাদের অসচেতনতার কারণেই করছে। এক্স্যাক্টলি। ইমাম হাসান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে চিঠি লিখে জানাতে পারেন এই ঠিকানায়: পরিচালক, ল অ্যান্ড অর্ডার, এটিএন বাংলা, ওয়াসা ভবন, 2য় তলা, 98 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। তাছাড়া আমাদের কাছে ইমেইল করতে পারেন এই ঠিকানায় l.orderatn@gmail.com। আগামী সপ্তাহে নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত ভালো থাকুন। খোদা হাফেজ।